লগ ইন করে দেখলাম যে ক্লাস নিচ্ছে কেউ একজন। আচ্ছা, তোমাদের ইঞ্জিনের যে ফুয়েল সিস্টেম পড়িয়েছিল স্যার, কোনো ম্যাথ শেখায়নি তোমাদের, তাই তো? না স্যার। আচ্ছা, একটা ম্যাথ শেখাবো আমি আজকে তোমাদেরকে। তাহলে কি কার্বোরেটর পড়িয়েছে স্যার? কার্বোরেটর কোনো চ্যাপ্টার পড়িয়েছে? আচ্ছা, তোমাদের কি এসআই ফুয়েল সিস্টেম পড়িয়েছে না সিআই ফুয়েল সিস্টেম পড়িয়েছে স্যার? এই সাফিউল, তোমাদের এসআই না সিআই ফুয়েল সিস্টেম পড়িয়েছে? একটু দেখে দেখে স্যার জানাচ্ছি স্যার, এক মিনিট। আচ্ছা, তোমাদের এসআই খাতা ক্যালকুলেটর এগুলো আছে? আচ্ছা, আমরা শুরু করি। ওরা বলতে থাকুক, ততক্ষণ আমি এসআই ইঞ্জিনের যে ইয়ে ছিল ওটা পড়াতে থাকে। কিছু ফর্মুলা আছে। এই কালার দেখা যায় না, লাল কালার হলো। লাল কালার দেন, ওটাই ভালো হবে। আচ্ছা, তোমাদের সাথে আলাপ করি যে আহ, আমরা যখন ইঞ্জিনের কোনো অপারেশন কথা বলি তখন ইঞ্জিনের ক্ষেত্রে বলি যে পার সাইকেল, এরকম কথা বলি না? ইঞ্জিনের পাওয়ার কতটুকু প্রডিউস হচ্ছে, কি হচ্ছে, সব পার সাইকেলে তো বোঝাই। ঠিক আছে কি? বা প্রতি সেকেন্ড, প্রতি সাইকেল, প্রতি মিনিট, এগুলো তো বোঝায়। এখানে সূত্র লেখে কিছু।
আচ্ছা, তোমরা কি লিখছো সবগুলো? স্যার থিটার নিচে কি এটা কি ওয়ান স্যার? হ্যাঁ, ওয়ান। ম্যাঙ্গেল। লেখা শেষ? হাসান ম্যাটেরিয়ালস নিয়ে আসতেছে, এসে আপনার কাছে দিবে, বুঝলেন? আগে করছেন না ওরকম আছে। ওর থেকে মাপ বেশি, আসলে আমি বুঝাই দিব আপনাকে। লেখা শেষ, এখন আমি বর্ণনা করি কোনটা কি। ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। এলপি হচ্ছে প্রেসার ডিফারেন্স। স্যার ওইটা কি স্যার ব্রেক? ব্রেক, ব্রেক স্পেসিফিক ডিফারেন্স। ডেন্সিটি অফ ফুয়েল, এরিয়া অফ অরিফিক্স। এই অরিফিক্সটা হচ্ছে ইনজেক্টর যে পয়েন্ট দিয়ে ফুয়েলটাকে হচ্ছে সিলিন্ডারে সাপ্লাই দেয়, ওখানে একটা অরিফিক্স থাকে। তোমাদেরকে বলেছে কিনা স্যার? ফুয়েল ইনজেক্টরে একটা অরিফিক্স থাকে, তার মধ্য দিয়ে ফুয়েলটা সাধারণত পাস করা হয় সিলিন্ডারের ভিতরে, ওই অরিফিক্সের এরিয়া। আর এটা হচ্ছে একটা অরিফিক্স থাকলে তার একটা কনস্ট্যান্ট থাকে। তো তোমরা তো মনে হাইড্রোলিক্স ইঞ্জিনিয়ারিং পড়তেছো, তোমরা একটা অরিফিক্স থাকলে অরিফিক্সের একটা কনস্ট্যান্ট থাকে, এটাকে সি সাবফিক্স ডিএফ বলা হচ্ছে, কারণ এটা ফুয়েলের অরিফিক্স। আর এখানে এফ না, এটা এমএফ হবে, মাস অফ ফুয়েল, মাস অফ ফুয়েল ইনজেক্টেড পার সেকেন্ড। ঠিক আছে, সূত্রগুলো লিখো। আরেকটা সূত্র আছে এখানে, আর ডেল সে সূত্র পিটা স্যার ডেলপিটা আছে প্রেসার ডিফারেন্স। স্যার সি এর নিচে স্যার ডিএফ টা একসাথে হবে। হুম, স্যার যে সিডিএফ তে কি বললেন স্যার? সিডিএফ হচ্ছে যে তোমরা ইয়ে পড়ছো কি, আহ, বিভিন্ন ধরনের নস, অরিফিক, নজেল, এগুলো কি পড়তেছো হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং এ? জি স্যার। ওখানে তো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, অরিফিক্সের থাকে, সুটের থাকে, বিভিন্ন জিনিসের বিভিন্ন সাফিক্স দিয়ে বলে। এখানে ওই যে তোমার ইসের ফুয়েল যে নজেল দিয়ে বা যে অরিফিক্স দিয়ে পার হচ্ছে তার একটা কনস্ট্যান্ট ভ্যালু এখানে বোঝানো হয়েছে, কত পার্সেন্ট সেটা যা সাপ্লাই দেওয়া হয় তার কত পার্সেন্ট ডিসচার্জ করতে পারে সেটা। আরেকটা আছে মাস অফ ফুয়েল সাপ্লাইড পার সেকেন্ড।
ঠিক আছে, এটা লিখো, পরে আমি একটা ম্যাথ বলি তোমাদের, ম্যাথটা সলভ করতে হবে। এটুকু কারো কি কোনো কোশ্চেন আছে? এটা তো জাস্ট ফর্মুলা এগুলো। আচ্ছা, আমরা এখানে নেক্সট স্লাইডে যাই। এখন কোশ্চেন বলি, হ্যাঁ? লিখতে পারবা না মুখে বলতে হবে? A single cylinder 4-stroke oil engine develops kilowatt at 1200 rpm. It specific consumption 300 gram per kilowatt hour. Density of fuel is 860 kg per meter cube. Is carried out during 30-degree rotation of a crank. Rotation of a crank, ঠিক আছে? Average fuel injection pressure and pressure in the combustion chamber is, sorry, is no, are and 30 bar. Find the meter of nozzle holes, hole if four holes are used in the nozzle. Take CDF equal to 0.65.
লিখছো? এটা হচ্ছে 30 ডিগ্রি। আমি বোর্ডে লিখছি তো, ওই ডিজিটাল 30 বোর্ডে ডিগ্রির লেখা আগে 30 ডিগ্রি রোটেশন অফ এ ক্রাঙ্ক 30 ডিগ্রির আগের ওয়ার্ডটা স্যার। স্যার ডিউরিং, একবার শব্দটা করতেন তাহলে সুবিধা হতো। ক্যারিড আউট ডিউরিং, জি স্যার। স্যার ক্র্যাঙ্কের আগে বোর্ডে লিখেছি তো ওই জন্য সুন্দর হচ্ছে না। অফ এ ক্রাঙ্ক, তারপরে দ্য এভারেজ ফুয়েল ইনজেকশন প্রেশার and pressure in the combustion chamber are 120 bar and 30 bar. Find the diameter of the nozzle hole if 4 nozzles are used in the nozzle. 4 holes are used in the nozzle. স্যার ফার্স্ট লাইনটা একবার বললে ভালো হতো। A single cylinder 4-stroke oil engines develop 20 kilowatt at 1200 rpm if specific fuel consumption is 300 gram per kilowatt hour. এটা হচ্ছে দা এবার শুরু করি ম্যাথ সলিউশন করা। দেওয়া আছে কি তারপরে কত আছে পাওয়ার 20 কিলোওয়াট দেওয়া আছে। থিটার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি। P1 দেওয়া আছে 120 বার, P2 দেওয়া আছে 30 বার, CDF দেওয়া আছে 0.65, আর নাম্বার অফ নজলস, নাম্বার অফ হোলস 4। স্যার 20 কিলোওয়াট ওইটা কি স্যার ইকুয়াল? কই পাওয়ার POWER required
diameter of nozzle. Nozzle hole. আমরা এখন সলিউশন শুরু করি। স্যার বিএসএফসি বললে ভালো। এই বিএসএফসি কে তুমি? ঘুমাচ্ছিলে এতক্ষণ? এখানে কি লেখা আছে? ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, প্রথমেই তো বলে দিয়েছে। এটা বের করতে হলে আমাদের প্রথমে বের করতে হবে ফুয়েল কনজাম্পশন পার সাইকেল। ইকুয়াল টু বিএসএফসি গুণ পাওয়ার ডিভাইডেড বাই সাইকেল পার, কি হবে? আগে সূত্রে কি লেখা? সাইকেল পার আওয়ার, হ্যাঁ বিএস আওয়ার ছিল স্যার। আওয়ারই তো লিখছি, সাইকেল পার আওয়ার। ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন কি দেওয়া ছিল? 0.3 কেজি পার কিলোওয়াট, পাওয়ার ছিল 20 কিলোওয়াট। আর এটা কিভাবে করবো? সাইকেল পার আওয়ার কি হবে? আরপিএম ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই বাই 60 যদি 4 স্ট্রোক ইঞ্জিন হয়, তাই না? জি সাইকেল স্যার। পার আওয়ার, সাইকেল পার আওয়ার ইকুয়াল টু আরপিএম ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই বাই 60 যদি 4 স্ট্রোক ইঞ্জিন হয়। তাহলে আমাদের এখানে ভ্যালু কত আসছে দেখো তো, ক্যালকুলেশন করো তো। বলো কত আসে? 0.0001। তাহলে কি হয় বের করো। Sir, 1.67 into 10 inverse 4. আচ্ছা, কে বললো এটা? Sir, আমি জি স্যার, Nora 1.6 into 10 to the power নাম কি? minus। Sir, Naurin। আচ্ছা, এটা হবে 1.67 10 to the power minus 4 কেজি ফুয়েল কনজাম্পশন পার সাইকেল। ফুয়েল কনজাম্পশন সবসময় হয়ে যাবে এসে তোমার কেজিতে কনভার্ট হয়ে যাবে। আমরা যদি এখানকার ইউনিটগুলোকে যদি যাচাই করি তাহলে কিন্তু এটাই পাবো। কিভাবে? এখানে দেখবো যে আসবে কেজি পার কিলোওয়াট আওয়ার। তারপরে হচ্ছে এটাকে যদি আমরা আওয়ার, এখানে আছে কিলোওয়াট, কিলোওয়াট থাকছে, আবার আওয়ার থাকছে না, এটা এভাবে দিই কেজি কিলোওয়াট আওয়ার গুণ কিলোওয়াট ডিভাইডেড বাই 1 বাই আওয়ার। এটা হলো কি, আওয়ার আওয়ার কেটে যাচ্ছে, কিলোওয়াট কিলোওয়াট কেটে যায়, শেষে আছে কেজি। কেজি কি হবে? পার সাইকেল। যেহেতু এখানে সাইকেল বলে আছে সেজন্য আর এখানে পার লেখা হয়নি, পার সাইকেলে
1.67 10⁻⁻4 কেজি। ইউনিট কিভাবে আসলে বুঝতে পারছো? কেজিটা। এরপরে আমরা বের করব ডিউরেশন অফ ইনজেকশন। ডিউরেশন অফ ইনজেকশনের সূত্র কি ছিল? এটা একটা সূত্র ছিল না? ডিউরেশন অফ ইনজেকশন পার সেকেন্ড। এই সূত্রটা আগে বললাম না তোমাদের? সেটা খাতায় গেলে লিখে দিল। সমস্যা হয় না স্যার। স্যার স্যার, ওয়ানটার কাজ কি? ওয়ানটা কোনো কাজ নেই। কত আসে হিসাব করো তো। কত আসে? স্যার 4.17 into 10⁻³ কি হবে? ইউনিট কি হবে? পার সেকেন্ড। স্যার সেকেন্ড তো উপরে দেওয়াই, তাহলে পার সেকেন্ড হবে। পার সেকেন্ড। এখন কথা হলো যে এখানে আমরা 360 দিয়ে কেন গুণ করেছি বলো তো? আর এটাকে কেন 60 দ্বারা গুণ করেছি? এর কারণ হচ্ছে 1 আরপিএম ইকুয়াল টু 360 ডিগ্রি। এখানে যেহেতু আমরা ডিগ্রিতে নিচ্ছি, তো এই ভ্যালুটাকেও ডিগ্রিতে কনভার্ট করা হয়েছে। আদারওয়াইজ এই ইউনিট সেকেন্ডে আসবে না। আবার আরেক দেখো যে আরপিএম হচ্ছে পার মিনিটে, পার মিনিট। এটাকে সেকেন্ডে কনভার্ট করার জন্য একে যদি 60 দ্বারা আলটিমেটলি 60টা এখানে উঠে যায়। বুঝতে পারছো কি? এটা যদি আমি এটা করতাম 300 ডিভাইডেড বাই 1260 গুণ 360, এভাবে যদি করতাম তাহলে কি এটাকে সরাসরি ফর্মুলায় বসানোর জন্য এভাবে লেখা যেত না? এভাবে লেখা যেত না? জি স্যার। জাস্ট এখানে এটাই করা হয়েছে, আর কোনো কিছু কমপ্লেক্স কিছু নাই। আরপিএম যদি বলা হচ্ছে যে আরপিএম না বলে যদি বলে রেভলিউশন পার সেকেন্ড, তখন এই 60 কিন্তু আসবে না, কারণ এখানে অলরেডি সেকেন্ডে আসতেছে। তো আমার ওটাকে আবার মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার দরকার নাই। এগুলো কিন্তু মনে রাখবা, কারণ আমরা যদি পরীক্ষার সময় যদি বলি যে আরপিএস, এটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, আর এখানে বলছে আরপিএম, এটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। সো এটা মাথায় রাখবা যে পার সেকেন্ডে বলেছি না পার মিনিটে বলেছি। যে ম্যাথটা দিয়েছি হুবহু এই ম্যাথ বসিয়েও যদি আরপিএম এর জায়গায় আরপিএস বসায় দিই, তাহলে দেখবা অনেকে জিরো পাওয়ার কাজ করে আসবে ইউনিট কনভার্সনের উল্টো স্যার পাল্টার জন্য। আরপিএস হলো তো স্যার ওই 60টা হবে না। আর হ্যাঁ, সেটাই তো বলছি, আরপিএস হলে 60টা হবে না।
এই 60টাও হবে না। না 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 না, এটা হবে, এটা হবে, এটা হবে। বাদ স্যার দাও। 360টা তো থাকবেই। হ্যাঁ, স্যার কোন যদি আরপিএস হয় তাহলে স্যার 360টা তো থাকবে স্যার। মাস্ট কারণ ওয়ান সাইকেল সমান 360 ডিগ্রি, সেটা অবশ্যই থাকবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। 360 মাস্ট থাকবে, শুধু এই 60টা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, যেহেতু সব জায়গায় আরপিএম বসানো আছে, তো তোমার যদি আরপিএস থাকে সেটা আরপিএম এ কনভার্ট করে নিও একবারে। আরপিএস চেঞ্জ টু আরপিএম, তাহলে কি হবে? আরপিএস গুণ 60। এখন কি বাকি আছে আমাদের? মাস অফ ফুয়েল ইনজেক্টেড পার সাইকেল, তাই না? মাস অফ ফুয়েল মাস অফ ফুয়েল ইনজেক্টেড পার সেকেন্ড। এখানে বলা হয়েছে যে ফুয়েল কনজিউম পার সাইকেল। তো এটাকে যদি পার সাইকেলটাকে আমরা ওই যে ইসের ক্ষেত্রে সেকেন্ডে কনভার্ট করে নিই, তাহলে কি হবে? মাস অফ ফুয়েল পার সেকেন্ড, এটাকে যদি আমরা ডিউরেশন অফ ইনজেকশন ইন সেকেন্ড দিয়ে ভাগ করে দিই, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাব। ওখান থেকে কি ছিল? 1.67 গুণ 10⁻⁻4, আর ছিল 4 পয়েন্ট কত এসেছিল? স্যার 17 গুণ 10⁻³ ইকুয়াল টু কত আসে? এটা আসে কিনা দেখো, মাস অফ ফুয়েল ইনজেক্টেড পার সেকেন্ড। ঠিক আছে? সিডিএফ এর ভ্যালু দেওয়া আছে 0.65, এমএফ আমরা এখানে পেয়েছি, এর ভ্যালু জানি না, এটার ভ্যালু জানি, এই ডেল 860 জানি, আর এটা জানি। বারে আছে, বারেটাকে যদি আমরা প্রেসারে কনভার্ট করে নিই, তাহলে 90 গুণ 10⁻⁻5। এটা ক্যালকুলেশন করো কি আসে। এটাকে যদি আমরা এএফ এ বের করে নিই, তাহলে দেখো কি হয়। 0.04 ডিভাইডেড বাই কত আসে এটা দেখো তো।
2 গুণ 860 গুণ 90 গুণ 10 to the power স্যার 1.24 minus 1 point টোটাল কত আসে 1.24 কোথায় নিচে স্যার এই এটা কোন রুটের ভেতরটা করি না হ্যাঁ স্যার ওটা করি নাই শুধু রুট ওভারের টুকু করলে 1.24 আসে 1.24 এবার হিসাব করো তো কি আসে 1.24 আসছে কেন আমার তো 1.548 আসছে স্যার রোড সহ করলে তখন 1.24 আসে। এই 10 টু দি পাওয়ার 5 হবে না 10 টু দি পাওয়ার -5 হবে বলো তো দাঁড়া আবার হিসাব করে 2 গুণ 860 গুণ 90 গুণ 10 টু দি পাওয়ার 5 দাও তো 5 10 টু দি পাওয়ার -5 তো আসার কথা বারের ক্ষেত্রে আবার ক্যালকুলেশন করো তো কত আসে টু গুণ 860 গুণ 90 ক্যালকুলেশন করো তো ভালো করে কি আসে টেন টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করে দেখো তো কি আসে এখানে তোমাকে ক্যালকুলেশন করতেছো স্যার 10 টু দি পাওয়ার 5 দিয়ে করলে 4.95 ইন্টু 10 ইনভার্স 7 আসে কত 4.95 ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু 10 ইনভার্স 7 আসে এখানে তো অন্য কিছু বলতেছে এখানে বলে যে হচ্ছে 0.65 গুণ 12.44 10 টু দি পাওয়ার 4 বলে স্যার এমনই আসতেছে স্যার 12.44 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আসতেছে। এটা আসে না 2.44 জি স্যার এটা 10 টু দি পাওয়ার 4 আসে না জি স্যার জি স্যার। তাহলে এখানে কি আসে এটাকে ভাগ করলে এটাকে 0.65 দিয়ে গুণ করে দাও নিচেরটা কত আসে টোটাল কত আসে হিসাব করো তো স্যার 4.94 ইন্টু 10 ইনভার্স 7 0.04 ডিভাইডেড বাই কত বলো বলো কত আসে 0.04 ডিভাইডেড বাই স্যার 80860 8086 জিরো গুণ 10 টু দি পাওয়ার কত স্যার কোনো 10 টু দি পাওয়ার আসে না তো পুরোটা গুণ করে ফেললে নিচেরটা কনফিউশন হয়ে যাচ্ছে এ- 12.44 80 পয়েন্ট
আচ্ছা, তোমাদের এখানে ক্যালকুলেশন এরকম আসছে কেন? আচ্ছা, এখানে আমি এটা বাদ দিয়ে দিলাম। হাই, কি হলো? স্যার 8.086 ইন্টু 10 টু দি পাওয়ার 3 আসছে। এটা কত আসছে? স্যার 0.086 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0.04 ডিভাইডেড, এতে কত আসে? আমার কাছে আছে 8.086 7.96 গুণ 10 টু দি পাওয়ার 4 আসে আমার এখানে, আমার হিসাবে। এরকম আসার কথা। এটাকে আমরা এখন ফাইনাল ক্যালকুলেশন করি, কত আসে? এফ ইকুয়াল টু কত আসে হিসাব করো তো, ভাগ করো তো। 0.04 ডিভাইডেড বাই 7.962 ভাগ 10 টু দি পাওয়ার 4। স্যার answer কি এরকম আছে নাকি 4.9 ইন্টু 10 ইনভার্স 7? 5.02 গুণ 10 ইনভার্স মাইনাস 7, এটা হচ্ছে মিটার স্কয়ার। এটাকে 4 পয়েন্ট কত বলছিলা? 4.94 4.95 হতে পারে। আচ্ছা, এটা আমি 4.95 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা হচ্ছে জি মিটার স্যার। স্কয়ারে। মিটার স্কয়ারকে যদি আমরা মিলিমিটার স্কয়ারে কনভার্ট করি তাহলে কত আসবে? 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করতে হবে। 4.95 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7 গুণ 10 টু দি পাওয়ার 6, ইউনিটটা এখানে লিখেছি মিলিমিটার স্কয়ার। তাহলে এটা কত আসে? 0.495 মিলিমিটার স্কয়ার। স্যার হরে কত ছিল আপনার? হ্যাঁ, হরে কত ছিল স্যার আপনার? 7.9 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, হরে আমার ওটা না, 0.65 গুণ 12.44 গুণ 10 টু দি পাওয়ার 4, এটা দিয়ে এটাকে ভাগ করো। 0.004 না 04, 0.04 কে ভাগ করো। এটা দ্বারা তোমার ইয়ে আসে কিনা, 4.95 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7 আসে কিনা দেখো। স্যার আমার তো স্যার আসে স্যার। 49.46 10 টু দি মাইনাস 9 স্যার আসে। 4.95 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 আসে। আচ্ছা, ঠিক আছে। এটার এখানে যে ইউনিট, এই ইউনিটটা হচ্ছিল স্কোয়ার মিটারে। হ্যাঁ, পরে এটাকে যেহেতু খুব কম হয়ে যাচ্ছে, এটা আমরা মিলিমিটার স্কোয়ারে, মিলিমিটারে কনভার্ট করলাম, স্কোয়ার মিলিমিটারে কনভার্ট করলাম। করার পরে আমরা পেলাম 0.945 মিলিমিটার স্কোয়ার। এখানে একটা কথা আছে যে এরিয়া অফ নজেল। এরিয়া অফ নজেল বলতে কি, এখানে বলা আছে যে একটা নজেল আছে, তার 4টা ওপেনিং আছে। ঠিক আছে, তাহলে আমরা চাচ্ছি কি একটা নজেলের সাইজ কত? 4টা নজেল আছে, 4টা ছিদ্র আছে, হোল আছে। তাহলে একটা হোলের ছিদ্র কত? আমরা এরিয়া জানি কি, এরিয়া জানি কি, পাই ডি স্কয়ার বাই 4, এটা তো জানি তাই না? পাই ডি স্কয়ার বাই 4 এরিয়া, ধর ডায়ামিটার দেওয়া থাকে তাহলে তার আমরা এরিয়া বের করি পাই ডি স্কয়ার বাই 4 দিয়ে। আর এইটা হচ্ছে যে টোটাল এরিয়া, এরিয়া ইকুয়াল টু, আবার আমাদের এখানে বলা আছে যে এইটার হচ্ছে 4টা হোলের সমষ্টি, 4টা হোলসের সমষ্টি। তাহলে তার এরিয়া কত হতে পারবে? একটা হোলের ক্রস সেকশনাল এরিয়া করতে হবে।
এটা ইকুয়াল টু আমরা লিখি যে পাই ডি স্কয়ার বাই 4। একটা হোল যদি থাকে তাহলে আমরা কি ডায়ামিটার যদি ডি হয় তাহলে আমরা এরিয়া লিখতে পারি পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা এরিয়াটাকে আমরা এভাবে লিখলাম পাই ডি স্কয়ার বাই 4 গুণ 4, কারণ এটা ইকুয়াল টু একটা হোল মাল্টিপ্লাই বাই নাম্বার অফ হোল, একটা হোলের এরিয়া এবং 4টা হোলের টোটাল দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করলাম পাই ডি স্কয়ার বাই, তাহলে আমরা এখানে ডি স্কয়ার ইকুয়াল টু এফ বসালাম, কারণ যেহেতু একটা নজলের ইজ ইকুয়াল টু 0.495 ডিভাইডেড বাই 3.14, এটা দিয়ে ভাগ করলাম, করলে কত আসে দেখো তো, ডিএফ ইকুয়াল টু রুট ওভার ক্যালকুলেশন করো তো। স্যার 0.397। রুট ওভার কত হচ্ছে 0.15 স্যার রুট করার পরে সম্পূর্ণটার আনসার আসে ডিএফ ইজ ইকুয়াল টু 0.397। 397। এটা আমরা এইভাবে না লিখে 0.4 মিলিমিটার লিখে দিতে পারি, মিলিমিটারের পরে 4 ডিজিট নেওয়ার দরকার নেই। অ্যান্সার আসছে 0.4 মিলিমিটার। এটা হচ্ছে প্রতিটা হোল, এটা নজল আছে, 4টা হোল আছে, ইন্ডিভিজুয়াল হোলের ডায়ামিটার, তারপর হচ্ছে 4 মিলিমিটার, 0.4 মিলিমিটার প্রত্যেকটার নজল হোলের ডায়ামিটার। কারো কোনো কনফিউশন আছে? আবার যদি বলা হতো টোটাল নজলের কত, এরিয়া কত, সেক্ষেত্রে কিন্তু এটা। আবার যদি বলা হতো যে টোটাল নজলের ডায়ামিটার কত, 4টা না দিয়ে যদি বলা হতো যে এই ভ্যালুর ক্ষেত্রে যদি একটা হোল থাকতো তাহলে তার ডায়ামিটার কত হতো, সেক্ষেত্রে আমরা কিন্তু এই 4 দিয়ে আর গুণ না করে পাই ডি স্কয়ার বাই 4 ইকুয়াল টু 0.495 এইভাবে ক্যালকুলেশন করতাম। ডি ইকুয়াল টু রুট ওভার 3.14, ভাগ করে দেখো কত আসে। কত আসে দেখো তো। স্যার 0.79। আচ্ছা 0.79 আসে। জি স্যার। আচ্ছা 0.79 বলতে তোমার 0.8 মিলিমিটার আসতো। আচ্ছা এই ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে শিখিয়েছি, এটা মনে হলো যে একটা সিম্পল ক্যালকুলেশন, কিন্তু কমপ্লেক্সিটি আছে 2টা জায়গায়, সেটা একটা খেয়াল করো। যে আমরা 1 নম্বরে যাই, 1 নম্বরে না, এই জায়গায় আসে। এই জায়গায় দেখো, এটা খেয়াল করো, এখানে যখন নাম্বার অফ হোল বলে দেয়া থাকবে কয়টা হোল ছিল, সেক্ষেত্রে এএফ যেটা হবে সেটা হয়ে যাবে পাই ডি স্কয়ার বাই 4 ডিভাইড বাই নাম্বার অফ হোলস।
ঠিক আছে, বা ডি স্কয়ার বাই 4 মাল্টিপ্লাই বাই নাম্বার অফ হোলস। যদি এটা কিছু না বলে দেয়া থাকতো তাহলে শুধু এই সূত্রটা ইউজ করলে হতো, নাম্বার অফ হোলস ইউজ করার দরকার নাই। পরীক্ষায় কিন্তু আমরা এই ধরনের কোশ্চেন করি, যদি বলি যে 2টা হোল, কোনো ক্ষেত্রে বলি 6টা হোল, কোনো ক্ষেত্রে বলি 5টা হোল আছে, সেক্ষেত্রে জাস্ট এই জিনিসটা মাথায় রেখে সলভ করব। আবার এমন হতে পারে যে ক্যালকুলেশন উল্টা দিক থেকেও আসা লাগতে পারে। আমরা শুরু করেছি কি ফুয়েল কনজাম্পশন থেকে শুরু করেছি, দেখো ফুয়েল কনজাম্পশন থেকে শুরু করেছি। এমনও হতে পারে এই ফুয়েল কনজাম্পশনও বের করা লাগতে পারে। এখানে যেমন আমরা ডায়ামিটার বের করেছি, ডায়ামিটার বের না করে আমাদেরকে এমএফও বের করা লাগতে পারে। সেটা খুব মাথা ঠান্ডা রেখে তোমরা ক্যালকুলেশন করবে। আমি যে 4টা স্টেপ দেখিয়েছি, যে 4টা একের পর এক করে দেখেছি, এইগুলো মাথায় না রেখে সবসময় চিন্তা করবে যে ম্যাথ কি চাচ্ছে, সেই অনুযায়ী তোমরা সলভ করতে থাকবে। এমনও হতে পারে যে কিছু ম্যাথ জাস্ট নাম্বার আছে 5, আমি জাস্ট ইভালুয়েট করতে চাইছি স্টুডেন্ট বোঝে কিনা, শুধুমাত্র 2টা প্যারামিটারও বের করতে দিতে পারে, বা একটা বলতে পারে যে ইনজেকশন ডিউরেশনটা বের করো। ইনজেকশন ডিউরেশনের যে ওই সূত্রটা, শুধু এক সূত্র দিয়ে বের করলেও আমি যে 5 মার্কস দিয়ে দিব যদি পারে। আবার কেউ যদি এটা না বুঝে পুরাটা লেখে, আমি এই যে ডিএফ পর্যন্ত বের করেছে এই পর্যন্ত যদি লেখে, সারাদিন কষ্ট করলে আমি তাকে 0 দিব। এর কারণ হচ্ছে বুঝবো যে সে ম্যাথ না বুঝে মুখস্থ করে আসছে, আন্দাজে যা আছে তা লিখে দিয়ে চলে গেছে। সো ম্যাথ কোশ্চেন দেখবা আর কি চাচ্ছি সেটা ক্লিয়ারলি বুঝে নে, তারপর অ্যান্সার করতে থাকবা। মার্কসের সাথে ফ্যাক্টর না, আমি ইভালুয়েশন করছি তোমার, সো ইভালুয়েশনটাই তুমি বুঝে অ্যান্সার করেছে কিনা সেটা আমরা জাজ করব ইউনিভার্সিটি লেভেলে। বিভিন্ন টিচার বিভিন্ন ভাবে দেখে। আমি যদি কোশ্চেন সেট আপ করি তাহলে কোশ্চেনটা একটু ট্রিকি করি, যা পড়াইছি ওর ভিতরে কিন্তু একটু হয়তো ওয়ার্ডিং চেঞ্জ করি, অথবা 2 পাতা সলভ করার কথা সেখানে দেখে 2-3 লাইনও সলভ হয়ে যাচ্ছে, সেভাবে কোশ্চেন করি। অনেকে না বুঝে বলে যে স্যার খুব বড় কোশ্চেন করেছে, অনেকে কথা বলে যে স্যার কোশ্চেন করলে ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আমি কোশ্চেন একদম সিম্পল একটা আইটেম বের করতে বলি 5 মার্কস দিয়ে, ওরা না বুঝে পুরো 5-6টা যা আইটেম আছে পুরোটা লিখে ফেলে। তোমাদের এক বড় ভাইরা আছে, বড় ভাইদের কথা বলি, কোশ্চেন ছিল সেখানে ইউজুয়ালি আমি পরীক্ষার হলে ক্লাস নেওয়ার সময় শিখেছিলাম যে 6টা প্যারামিটার বের করতে হয়, কিন্তু পরীক্ষার সময় একটা প্যারামিটারের বের করতে বলেছিলাম। যে বুঝেছে একটা প্যারামিটার তাকে আমি 5-5-এর ভিতরে 5 দিয়েছি, যে 6টা বের করেছে তাকে 0 দিয়েছে। যদি বলে স্যার আমি তো 6টা বের করছি, তখন আমার অ্যান্সার হচ্ছে যে আমি তো একটা চেয়েছি, তুমি কেন 6টা দিয়েছো? যদি বলে স্যার এই 6টার ভিতরে তো একটাও আছে, তখন বলে যে তুমি তো আমাকে একদম ডিসেন্ট্রি বানিয়ে দিছো, চাইছি একটা, খাওয়াইছো, ওভারডোজ দিয়ে দিয়েছো, তো তাহলে তো এখানে তো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা বুঝে শুনে অ্যান্সার করবা। আর আরেকটা কথা হচ্ছে যে তোমাদেরকে এখন ক্লাস আছে মনে হয়, আমি তাহলে এখন লিভ করে নেক্সট ডেতে অন্য একটা ক্লাস নিব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট